সুপ্রিয় উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, এবিসি লার্নিং ঢাকা এর পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা এই চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখছো, শেয়ার, সাবস্ক্রাইব, লাইক এবং সর্বোপরি তোমাদের মূল্যবান মতামত প্রদান করছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের কিছু জাবেদা। আমি মোটামুটি 100টি জাবেদা তোমাদের সাথে আলোচনা করব। তারই ধারাবাহিকতায় আজকে আমি কিছু জাবেদা নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। তাহলে চলো দেখে নিই আজকে তোমাদের জন্য কোন জাবেদাগুলো নিয়ে আলোচনা করব। তার পূর্বে তুমি যদি নতুন ভিউয়ার হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যাতে নতুন ভিডিও রিলিজ হলে তুমি নোটিফিকেশন পাও। শেয়ার করো তোমার প্রিয়জন বা বন্ধুর সাথে যিনি ভিডিওটি দেখে উপকৃত হবে। আর হ্যাঁ, সর্বোপরি তোমার মতামত প্রদান করো, যাতে তোমার মতামতের উপর ভিত্তি করে আমি নতুন ভিডিও তৈরি করতে পারি। তাহলে চলো শুরু করি আমাদের সিরিজ আলোচনা জাবেদা। Welcome to ABC Learning Dhaka. সুপ্রিয় উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, এবিসি লার্নিং ঢাকা এর পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো এবং পড়াশোনা কিছুটা হলেও তোমরা দেখছো। যাই হোক, আমরা আজকে উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের জাবেদা অধ্যায় আলোচনা করব। আজকে দেখব আমরা জাবেদা অধ্যায়ের সপ্তম পর্ব, যেখানে আমরা একটি পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের কতগুলো লেনদেন দেখছিলাম। আমরা 100টি লেনদেন দেখব। সেখানে আমরা ইতিপূর্বে 1 থেকে 60 পর্যন্ত লেনদেনগুলো আমরা তোমাদের সাথে আলোচনা করেছি। আশা করি তোমরা দেখেছো। এটাই আমার প্রাপ্তি তোমাদের কাছ থেকে। যাই হোক, আমরা আজকে 61 নাম্বার থেকে শুরু করব। 61 নাম্বার থেকে 80 নাম্বার পর্যন্ত লেনদেনগুলো আমরা এই পর্বে আলোচনা করব। তাহলে চলো শুরু করি আমাদের আজকের আলোচনা। 61 নাম্বার এন্ট্রি আছে প্রাপ্য বিলের টাকা পাওয়া গেল। প্রাপ্য বিল আমাদের একটি সম্পদ, সম্পদের টাকা পাওয়া গেলে সম্পদ কমে যাবে, অন্যদিকে নগদ বেড়ে যাবে। তাহলে নগদান ডেবিট, প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, ক্রেডিট। নগদান ডেবিট, প্রাপ্য বিল, ক্রেডিট। তাহলে লিখতে পারি আমরা নগদান ডেবিট, প্রাপ্য বিল, ক্রেডিট। আমরা একটা ব্যাখ্যা লিখতে পারি, প্রাপ্য বিলের টাকা পাওয়া গেল। কত টাকা আমাদের? 5000 টাকা। তাহলে টাকার করে আমরা লিখব 5000 টাকা। এরপরে রয়েছে 62 নাম্বার, ব্যাংক খরচ চার্জ করেছে 500 টাকা। অর্থাৎ ব্যাংকে হিসাব রাখলে ব্যাংক বছরের শেষে বা মাসের শেষে একটি চার্জ কেটে রাখে, সেখানে ব্যাংকের ব্যালেন্স আমার কমে যাবে। তাহলে একটি খরচ, ব্যাংক খরচ ডেবিট, এর মাধ্যমে ব্যাংকের টাকা কমে যায়, ব্যাংক ক্রেডিট। তাহলে লিখতে পারি আমরা 62 নাম্বার, ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক ক্রেডিট। তাহলে আমরা এখানে একটা ব্যাখ্যা লিখতে পারি, ব্যাংক চার্জ ধার্য করলো। ব্যাংক চার্জ ধার্য করলো কত টাকা? 500 টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি 500 টাকা ডেবিট এবং 500 টাকা ক্রেডিট। 63 নাম্বার, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন 20,000 টাকা। আমরা জানি ব্যাংকে 3 রকম হিসাব খোলা যায়। একটা সঞ্চয়ী হিসাব, যারা ব্যক্তি শ্রেণী এই হিসাবটি খুলে থাকে। আরেকটি হলো চলতি হিসাব, যেটা ব্যবসায়ী প্রতিষ্ঠান খুলে থাকে। আর একটা হলো স্থায়ী হিসাব, এফডিআর, বা একটা নির্দিষ্ট সময়ের জন্য হিসাব খোলা হয়। এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রয়োজন হলে চলতি হিসাব থেকে, অর্থাৎ ব্যবসায়ীরা মাঝে মধ্যে ব্যাংক থেকে তাদের জমাকৃত টাকার চেয়ে অতিরিক্ত উত্তোলন করতে পারে সাময়িক ভিত্তিতে। সেক্ষেত্রে আমার ব্যাংক জমাতিরিক্ত একটি দায়, নগদ টাকা বাড়বে এবং আমার একটি দায় বাড়বে। তাহলে নগদান ডেবিট, ব্যাংক জমাতিরিক্ত ক্রেডিট। তাহলে লিখতে পারি আমরা নগদান ডেবিট, ব্যাংক জমা
অতিরিক্ত ক্রেডিট। তাহলে আমরা লিখতে পারি একটি ব্যাখ্যা, ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন। কত টাকা আছে আমাদের? 20,000 টাকা। তাহলে এখানে ডেবিট পাশে 20,000 টাকা এবং ক্রেডিট পাশে লিখব 20,000 টাকা। এরপরে আছে 64 নাম্বার, 2,000 টাকা সুদসহ জনতা ব্যাংক হতে গৃহীত ঋণ 20,000 টাকা পরিশোধ করা হলো। অর্থাৎ পূর্বে আমরা একটি ঋণ নিয়েছিলাম, এখন সেটা 2,000 টাকা সুদসহ আমরা টাকা পরিশোধ করলাম। সেক্ষেত্রে আমরা দুইটি জাবেদাও দিতে পারি, একটি জাবেদাও দিতে পারি। যদি একটি জাবেদা দেই তাহলে ব্যাংক ঋণ ডেবিট 20,000 টাকা, ব্যাংক সুদ ডেবিট 2,000 টাকা, নগদান ক্রেডিট 22,000 টাকা। যদি এটা বুঝে থাকো তাহলে আমাদের দুইটি জাবেদা দেওয়ার দরকার নেই। তাহলে আমরা লিখতে পারি ব্যাংক ঋণ ডেবিট, ব্যাংক সুদ ডেবিট, নগদান ক্রেডিট। আমরা কি লিখতে পারি? ব্যাখ্যা, সুদ সহ ব্যাংক ঋণ পরিশোধ, সুদ সহ ব্যাংক ঋণ পরিশোধ। তাহলে ব্যাংক লিখবো আমরা 20,000 টাকা, ব্যাংক সুদ 2,000 টাকা, নগদান ক্রেডিট 22,000 টাকা। এখানে আমাদের ব্যাংক বানানটি ভুল হয়েছে, অনেক ক্ষেত্রে এক্সেলে দেখা না যাওয়ার কারণে এই ভুলটা হয়ে থাকে। যাই হোক, এগুলো ক্ষমা সুন্দর চোখে তোমরা দেখ। এরপরে 65 নাম্বার রয়েছে, পরাগের নিকট হতে গৃহীত ঋণ 2,000 টাকা 200 টাকা সুদ সহ পরিশোধ করা হলো। একইভাবে পরাগের ঋণ আমরা যখন নিয়েছিলাম ক্রেডিট যে ছিল, নগদান ডেবিট, ঋণ ক্রেডিট। এখন আমরা ঋণ পরিশোধ করলে পরাগের ঋণ ডেবিট, ঋণের সুদ ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে আমরা লিখতে পারি পরাগের ঋণ ডেবিট, ঋণের সুদ ডেবিট, নগদান ক্রেডিট। আমরা লিখতে পারি এখানে পরাগের ঋণ সুদসহ পরিশোধ। আমাদের কত টাকা ছিল? 2,000, ঋণ ছিল 2,000 টাকা, ঋণের সুদ 200 টাকা, আমরা নগদ পরিশোধ করব 2,200 টাকা। পরে 66 নাম্বার ছিল পরিচালকের কমিশন প্রদান 5,000 টাকা। তাহলে কমিশন এটি খরচ, তাহলে কমিশন খরচ ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে কমিশন খরচ ডেবিট, নগদান ক্রেডিট। ব্যাখ্যা লিখে রাখতে পারি পরিচালকের কমিশন প্রদান 5,000 টাকা, 5,000। এরপরে আমাদের 67 নাম্বার, মণিহারি ক্রয় 200 টাকা। তাহলে মণিহারি খরচ ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে লিখতে পারি মণিহারি খরচ ডেবিট, নগদান ক্রেডিট। আমরা ব্যাখ্যা লিখতে পারি মণিহারি ক্রয় টাকা এখানে 200 টাকা। আমেরিকান পদ্ধতিতে মণিহারিকে সাপ্লাইজ বলা হয়। এবার আমরা দেখি 68 নাম্বার, বিজ্ঞাপন খরচ প্রদান 5,000 টাকা। এটি একটি খরচ, তাহলে বিজ্ঞাপন খরচ ডেবিট, নগদান ক্রেডিট। বিজ্ঞাপন খরচ ডেবিট, নগদান ক্রেডিট। আমরা একটি ব্যাখ্যা লিখতে পারি বিজ্ঞাপন খরচ প্রদান করা হলো। কত টাকা আছে আমাদের? 5,000 টাকা। তাহলে ডেবিট পাশে 5,000 এবং ক্রেডিট পাশে 5,000। 69 নম্বর আছে আমাদের ভাড়া প্রাপ্তি 2,000 টাকা। ভাড়া প্রাপ্তি এটি একটি আয়, তাহলে নগদ টাকা বাড়বে, নগদান ডেবিট, ভাড়া প্রাপ্তি বা ভাড়া আয় ক্রেডিট। তাহলে নগদান ডেবিট, ভাড়া আয় বা ভাড়া প্রাপ্তি ক্রেডিট। ব্যাখ্যা লিখতে পারি ভাড়া পাওয়া গেল।
কত টাকা আছে আমাদের? 2000 টাকা। 2000 ক্রেডিট পাশে লিখব 2000। এরপরে 70 নম্বর রয়েছে মূলধনের সুদ প্রদান। মূলধনের সুদ প্রদান করলে এটা মালিকের টাকা বাড়বে এবং কোম্পানির খরচ বাড়বে। তাহলে মূলধনের সুদ ডেবিট, মূলধন ক্রেডিট। তাহলে মূলধন ক্রেডিট, তার মানে এখানে লিখতে পারি মূলধনের সুদ প্রদান। কত টাকা আছে আমাদের? 5000 টাকা। তাহলে ডেবিট পাশে লিখব 5000 এবং ক্রেডিট পাশে লিখব 5000 টাকা। এরপরে রয়েছে 71 নাম্বার উত্তোলনের সুদ পাওয়া গেল। মালিক অনেক সময় উত্তোলন করে তার উপর সুদ প্রদান করে, যেটি কারবারের জন্য আয়। তাহলে উত্তোলনের সুদ ক্রেডিট, আর এটার কারণে আমাদের মূলধন কমে যাবে, অর্থাৎ উত্তোলন ডেবিট। আর উত্তোলন ডেবিট, উত্তোলনের সুদ ক্রেডিট। তাহলে লিখতে পারি উত্তোলন ডেবিট, উত্তোলনের সুদ ক্রেডিট। তাহলে আমরা লিখতে পারি উত্তোলনের সুদ পাওয়া গেল। কত টাকা আছে আমাদের? 300 টাকা। তাহলে ডেবিট পাশে লিখব 300, ক্রেডিট পাশে লিখব আমরা 300। 72 নাম্বার শিক্ষানবিশ সালামি প্রাপ্তি। শিক্ষানবিশ সালামি হলো কর্মচারী কর্মকর্তা যদি তোমার এখানে শিক্ষানবিশ বাবদ কোনো টাকা পায়, সেটা কারবারের জন্য আয়। তাহলে নগদান ডেবিট, শিক্ষানবিশ সালামি ক্রেডিট। তাহলে লিখতে পারি নগদান ডেবিট, শিক্ষানবিশ সেলামি ক্রেডিট। শিক্ষানবিশ ভাতা উল্টোটা, তোমার কোম্পানির যদি কেউ বাইরে গিয়ে ট্রেনিং নেয় তাহলে সেটাকে বলে শিক্ষানবিশ ভাতা। তাহলে এখানে আমরা লিখতে পারি শিক্ষানবিশ সেলামি পাওয়া গেল। বানানটা একটু দেখে নিও তোমরা, ভুল থাকতে পারে। নগদান ডেবিট, শিক্ষানবিশ সেলামি ক্রেডিট 5000 টাকা। তাহলে আমাদের 5000 টাকা, এখানে লিখবো আমরা 5000 টাকা। 73 নাম্বার মালিকের স্ত্রীর বিবাহ বার্ষিকীতে ব্যবসা হতে 3000 টাকা নিয়ে একটি জামদানি শাড়ি প্রদান করা হলো। এটা মালিকের ব্যক্তিগত খরচ, যেটা ব্যবসায় থেকে নেওয়া হয়েছে। তাহলে মালিকের ব্যক্তিগত খরচ হলে সেটা কি হিসেবে গণ্য হবে? আমরা অনেকবার আলোচনা করেছি, সেটি হলো কি? হ্যাঁ, উত্তোলন। তাহলে উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে 73 নাম্বার কি লিখবো? উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। আমরা এখানে লিখতে পারি মালিকের ব্যক্তিগত খরচ। এটা লিখলে আমাদের হয়ে যাবে। সেটা হলো কত টাকা? 3000 টাকা। 3000, এখানে লিখলাম আমরা 3000। 74 নাম্বার আমাদের এন্ট্রি আছে বাড়ি ভাড়া প্রদান 18,000 টাকা। বাড়িটির 1/3 মালিক কর্তৃক নিজস্ব ব্যবহারের জন্য বিবেচিত হয়। অর্থাৎ তাহলে ব্যবসায়ের জন্য হবে আমাদের 12,000 টাকা, আর ব্যক্তিগত হবে 6,000 টাকা। তাহলে বাড়ি ভাড়া ডেবিট, উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। আমরা লিখতে পারি বাড়ি ভাড়া ডেবিট, উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে আমরা লিখতে পারি বাড়ি ভাড়া প্রদান, যার একটি অংশ মালিকের বসবাসের জন্য, বসবাসের জন্য প্রদান। তাহলে আমাদের ছিল মোট কত? 18,000 টাকা। 18,000 টাকার মধ্যে আমার কোম্পানির জন্য হবে 18,000 গুণ 2/3, 12,000। উত্তোলন হবে 18,000 গুণ 1/3, 1/3, 6,000। নগদাত কমে যাবে আমাদের 18,000 টাকা। এরপর 75 নাম্বার রয়েছে আমাদের উত্তোলনের সুদ ধার্য করা হলো। উত্তোলনের সুদ
আমার কারবারের জন্য আয়, তাহলে উত্তোলন ডেবিট, উত্তোলনের সুদ ক্রেডিট। 75 নাম্বার উত্তোলন ডেবিট, উত্তোলনের সুদ ক্রেডিট। আমরা লিখতে পারি উত্তোলনের সুদ ধার্য করা হলো, সুদ ক্রেডিট 500 টাকা। এরপরে 76 নাম্বার মানিক অ্যান্ড ব্রাদার্সের পাওনা 2000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 1900 টাকা প্রদান করা হলো। তাহলে আমার প্রদেয় হিসাব কমবে 2000 টাকা, নগদ কমবে 1900 টাকা, আর 100 টাকা আমার বাটা প্রাপ্তি, যেহেতু পূর্ণ নিষ্পত্তি। তাহলে আমরা লিখতে পারি 76 নাম্বার প্রদেয় ডেবিট, নগদান ক্রেডিট, বাটা আয় ক্রেডিট। তাহলে আমরা প্রদেয় হিসাব ডেবিট করব 2000 টাকা, নগদ ক্রেডিট করব 1900 টাকা, এবং বাটা আয় ক্রেডিট করব 100 টাকা। ছোট্ট একটা ব্যাখ্যা লিখতে পারি কি, পূর্ণ নিষ্পত্তিতে পাওনাদারকে পরিশোধ, অথবা আমরা মানিক অ্যান্ড সন্সের নামও লিখতে পারি। প্রদেয় হিসাব ডেবিট, নগদান ক্রেডিট, বাটা আয় ক্রেডিট। 77 নাম্বার রতন অ্যান্ড কোম্পানি নিকটতে পাওনা 1000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 900 টাকা পাওয়া গেল। একইভাবে নগদ টাকা পাওয়া গেছে 900, নগদান ডেবিট 100 টাকা আমার বাট্টা খরচ বা প্রদত্ত বাট্টা, আর প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে কি লিখবো আমরা এখানে, নগদান ডেবিট, তাহলে নগদান ডেবিট, প্রদত্ত বাট্টা ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে লিখতে পারি দেনাদারের নিকট হতে পূর্ণ নিষ্পত্তিতে পাওয়া গেল, দেনাদার নিকট হতে পূর্ণ নিষ্পত্তিতে টাকা পাওয়া গেল। 78 নাম্বার বলা হয়েছে সমাপনী মজুত পণ্য 20,000 টাকা ধার্য করা হলো। সমাপনী মজুত পণ্য একদিকে সম্পদ, অন্যদিকে আমার খরচ কমিয়ে দেয়, অর্থাৎ আয় বাড়িয়ে দেয়। সেজন্য সমাপনী মজুত পণ্য ডেবিট, ক্রয় বিক্রয় হিসাব ক্রেডিট, বা আয় বিবরণী ক্রেডিট। তাহলে আমরা লিখতে পারি সমাপনী মজুত পণ্য ডেবিট, ক্রয় বিক্রয় ক্রেডিট। কত টাকা আছে আমাদের, 20,000 টাকা। 20,000 টাকা আমরা ক্রেডিট পাশে লিখবো 20,000 টাকা, অর্থাৎ আমাদের খরচ কমে যাচ্ছে। তাই লিখতে পারি সমাপনী মজুত পণ্য ধার্য করা হলো, সমাপনী মজুত পণ্য ধার্য করা হলো 20,000 টাকা। এরপর আছে 79 নাম্বার পেটি ক্যাশিয়ারকে অগ্রিম প্রদান 500 টাকা। অনেক কোম্পানিতেই প্রধান ক্যাশিয়ার এবং পেটি ক্যাশিয়ার থাকে খুচরা খরচ নির্বাহের জন্য, সেক্ষেত্রে পেটি ক্যাশিয়ার ডেবিট, নগদান ক্রেডিট 500 টাকা। তাহলে আমরা লিখতে পারি পেটি ক্যাশিয়ার ডেবিট, নগদান ক্রেডিট। ব্যাখ্যা লিখতে পারি পেটি ক্যাশিয়ারকে প্রদান কত টাকা আমাদের, পেটি ক্যাশিয়ারকে প্রদান 500 টাকা, ক্রেডিট পাশে 500 টাকা। আবার খরচ শেষ হয়ে গেলে আবার পেটি ক্যাশিয়ার টাকা নিয়ে যাবে। ইসলামী ব্যাংক হতে মুনাফা পাওয়া গেল 500 টাকা। আসলে এখানে মুনাফা এবং সুদ একই জিনিস, অনেক ক্ষেত্রে ইসলামী ব্যাংক সুদ না বলে মুনাফা বলে থাকে, সেক্ষেত্রে আমরা লিখি ইসলামী ব্যাংক ডেবিট এবং ইসলামী ব্যাংক মুনাফা বা মুনাফা আয় ক্রেডিট। তাহলে আমরা লিখতে পারি ইসলামী ব্যাংক
ডেবিট, মুনাফা আয়, ক্রেডিট। তাহলে আমরা লিখতে পারি ব্যাখ্যা ইসলামী ব্যাংক হতে মুনাফা পাওয়া গেল। একই জিনিস সুদের মতোই, জাস্ট আমরা এখানে একটা অন্য একটা কনসেপ্ট রয়েছে তাদের, এ বিষয়ে তোমরা যখন আরো বেশি পড়াশোনা করবে বিস্তারিত জানতে পারবে। ইসলামী ব্যাংক ডেবিট, ইসলামী ব্যাংক মুনাফা ক্রেডিট। তো সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের টার্গেট যেটা ছিল, আজকে আমরা 20টি লেনদেন আলোচনা করব। আমরা 61 নাম্বার থেকে 80 নম্বর সবগুলো লেনদেন আলোচনা জাবেদা করলাম। আগামী পর্বে আমরা অবশিষ্ট লেনদেনগুলো তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের সবার দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।